আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মার্কেটে একটা ছোটখাটো উত্থান দেখেছি। মার্কেট কিছুটা পজিটিভ ছিল। তো চলুন সেই বিষয়ে আমরা আজকে মার্কেটে একটু দেখি যে বর্তমানে মার্কেটের কি অবস্থা। প্রথমে যদি আমরা ডিএসই ইন্ডেক্সে দেখি যে মার্কেট আজকে প্রথমে কিছুটা বাড়লেও এরপর হালকা কমে মোটামুটি 8 পয়েন্ট পজিটিভে আছে। এবং এইটা হচ্ছে মানে আমি বলবো যে আমার কাছে মনে হচ্ছে মার্কেটের গত কয়েকদিনের মুভমেন্ট দেখে যে মার্কেট আসলে কিছুটা স্টেবল হওয়ার চেষ্টা করছে এবং মার্কেট ঘোরারও একটা মানে ইঙ্গিত দিচ্ছে। পুরোপুরি শিওর না, কিন্তু এতটুকু বলতে পারি মার্কেট মোটামুটি মনে হচ্ছে যে আর নিচে না, মানে নিচে নামার জন্য বর্তমানে আর রেডি না, আর যাবে না হয়তো। এবং যদি দেশে বড় ধরনের কোনো সমস্যা না হয়, সামনে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা ডিসেম্বরে, তাই আনুমানিক নভেম্বর থেকেই আমার যা মনে হয় স্মার্ট মানি ঢোকা শুরু করে দিছে এবং দিবে। অলরেডি স্মার্ট মানি কিছু স্টকে ঢুকছে, স্টক বেঁধে সবগুলাই তার একসাথে ঢুকবে না। এবং নভেম্বর মাসটাই দিবে, দেখবেন স্মার্ট মানি স্টক কালেক্ট করবে। হয়তো নভেম্বরে আমরা খুব বেশি বড় কিছু দেখবো না, হতেও পারে কয়েকটা স্টক ভালো করবে, কিন্তু কয়েকটা স্টকে মানে স্মার্ট মানি ঢোকা শুরু করবে। কারণ ডিসেম্বরে যখন নির্বাচনের তফসিল আসবে এবং ডিসেম্বরে যদি সবকিছু পজিটিভ থাকে, এগেইন আমি এগুলো সবকিছু আশা করতেছি, কারণ দেশে কোনো সমস্যা হলে তার কিছু করার নেই। যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে ডিসেম্বরে আমরা ডিসেম্বর থেকেই মানে বড় যে উত্থান, যে 5,000 থেকে 6,000 পর্যন্ত সূচক যাওয়ার যে আশাটা আমরা করছি অনেকভাবেই, সেইটা আসলে তখন হওয়া শুরু করবে। তো মূল সমস্যা মানে মূল জিনিসটা কি দেখেন, যখন স্টক বাড়বে তখন কিন্তু টানের টান বেড়ে যাবে। মার্কেট যখন বাড়বে এক টানে বেড়ে যাবে, আপনি ধরার বা সুইচ করারই সময় পাবেন না। যে কারণে আমাদের মার্কেটে সবসময় বলি, আগে স্টকগুলা যখন বটমে এবং স্টেবল পর্যায়ে স্মার্ট মানি যখন এন্ট্রি নিচ্ছে, তখন আপনি বুঝে বুঝে স্টকগুলাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন। ওই পজিশনে যদি এন্ট্রি নেন তাইলে দেখবেন যখন বাড়বে তখন আপনার বেশি কনফিউশন হওয়া লাগবে না, অটো লাভ করবেন। তখন আপনাকে টেনশন করা লাগবে না যে ভাই এটা তো 10 টাকা বেড়ে গেছে, এখন কিনলে কি আরো 5 টাকা বাড়বে কিনা। তাই এই জিনিসগুলো হচ্ছে আসলে বোঝার জিনিস। আচ্ছা দেখেন, মার্কেট এখানে 8 পয়েন্ট আজকে পজিটিভ। যদি আমরা টপ সেক্টর বাই গেইনার দেখি তাহলে টেক্সটাইল সবচেয়ে বেশি বাড়ছে, ইঞ্জিনিয়ারিং বাড়ছে, ইঞ্জিনিয়ারিংগুলো আসলে অনেক কমে গেছিলো, তাই কিছুটা বাড়ছে। ফার্মাসিউটিক্যাল আছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার আর মিসেলান্স, এগুলো অনেক কিছু আছে। টপ সেক্টর বাই ভ্যালুতে দেখলেন এগেইন ইঞ্জিনিয়ারিং এ টাকা ঢুকছে, ব্যাংকে অনেক ঢুকছে, এবং ব্যাংকে টাকা ঢুকাটাও একটা কিন্তু পজিটিভ। এর মানে ব্যাংকগুলোরও একটা বাড়ার চান্স আছে। এবং ব্যাংকের ইপিএস কিন্তু অনেকগুলোরই আমরা রিসেন্টলি পজিটিভ দেখছি। ফার্মাসিউটিক্যাল আছে, টেক্সটাইল, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কিন্তু মনে রাখবেন, ইন্স্যুরেন্স এখনো সব জায়গায় দেখবেন টপ 5 এর মধ্যে ইন্স্যুরেন্স থাকেই থাকে। এইটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা খুব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে বাড়বে, কিন্তু মানে আপনি বুঝবেন এটা কোন দিকে বাড়তেছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, আচ্ছা বা আরেকটা কারণে দেখেন মার্কেট বাড়ার আরেকটা লক্ষণ আপনারা বলে দিই আমি, দেখেন ফান্ডামেন্টাল সবগুলো স্টকের কিন্তু ইপিএস মোটামুটি বেশিরভাগের ইপিএস কিন্তু এবার ভালো আসছে। স্পেশালি ব্যাংক এবং বড় বড় ফান্ডামেন্টাল বা যেগুলোর ইপিএস খারাপ আসছে তুলনামূলক খুব বেশি নামে নাই। যদি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কারণে মার্কেট যদি ইপিএস মনে করেন বড় বড় কোম্পানি, এখনো যদিও ব্যাডবিসি আর বিএসসি দেখা বাকি, বাট এগুলোর ইপিএস তো আর ভালো বুঝাই যাচ্ছে। বাট বিভিন্ন কোম্পানি যেগুলো ইপিএস যদি খুব বেশি বাজে দিত তাহলে কিন্তু মার্কেট আরো 100-200 পয়েন্ট নামার চান্স ছিল। এই যে সিটি ব্যাংক, এই যে ডাচ বাংলা, এই যে আপনার যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, এগুলো তো আপনার বড় বড় ব্যাংক। এছাড়া আপনার ব্রাকও গেল। এছাড়া আর কি আছে আপনার রিসেন্টলি বড় বড় কোম্পানি যেগুলো কি বলবো ফার্মাসিউটিক্যাল বা বিভিন্ন জায়গার যেগুলো কোম্পানি মোটামুটি ভালো প্রফিট দিছে। কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি দেখেন ফার্স্ট কোয়ার্টার বা তাদের ফার্স্ট কোয়ার্টার ভালো গেছে, বা পুরো ইপিএসও মোটামুটি ভালো আসছে। এতে হয়েছে কি ডিভিডেন্ডও দেখা গেছে খুব একটা খারাপ না, বা টেক্সটাইলের অনেক স্টকে ডিভিডেন্ড খারাপ আসে নাই। সাইহাম কটনে এবার আগের চেয়ে ভালো আসছে, ফেক ডিলও খারাপ না। আর্গন ডেনিম বা এগুলো মিডিয়াম কোম্পানি, বা মালেক্সপেন নিয়মিত 10% দেয়, এবারও 10% দিচ্ছে। তো এতে ইপিএসও বেশি এবং ডিভিডেন্ডও বেশি বা ডিভিডেন্ড সিমিলার, যার কারণে মার্কেট আসলে খুব বেশি আর নামার চান্স নাই। তো এটা হচ্ছে আমাদের প্রত্যাশা, আশা করি ইনশাল্লাহ এরকমই হবে। তো এখান থেকে দেখেন, এখন চলেন প্রথমে মার্কেটটা একটু দেখি যে মার্কেটটা আসলে মার্কেটে কি হচ্ছে। এখানে মার্কেট তো আমরা এখান থেকে নামলো, এটা আমরা দেখলাম। এখন এখান থেকে মার্কেট এখানে বোঝা যাচ্ছে যে এখানে একই জায়গায় আমি আমার যে আগে বক্সটা আঁকছিলাম, যা আপনার হয়তো গত কয়েক ভিডিও দেখছেন যে আমি এই বক্সে বলছিলাম যে এই বক্সের ভিতরে মার্কেট কয়েকদিন ঘোরাঘুরি করবে, এবং এক্সাক্ট এই বক্সের ভিতরেই কিন্তু দেখেন এই সূচকের পর এটার থেকে এইখানেই কিন্তু উঠানামা করতেছে। এবং আমার ধারণা এই বটমে ধাক্কা খেয়ে খেয়ে আস্তে আস্তে উঠা শুরু করবে। এবং উঠে কতদূর যাবে এটা আসলে মানে আগে থেকে খুব বেশি আমি বাড়ায় বলবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উঠে আপাতত টার্গেট 5,270-এর দিকে, 5,270 এতটুকুর দিকে মিনিমাম সূচকটা যাওয়া উচিত। এরপর তখন ওইখানে গিয়ে ডিসিশন করা যাবে। আগে থেকে আমি একবারে যে 6,000 টানা যাবে এরকম তো হবে না, বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। তো এই জায়গায় গেলে তখন ডিসিশন হবে, তখন কি আসলে এর এই জায়গা ব্রেক করে উপরে যাবে না নিচে আসবে, ওইটা হচ্ছে ওই জায়গার ডিসিশন।
এবং ওইটা তো দেশের সার্বিক অবস্থা, দেশে যদি সব ঠিক থাকে তাহলে তো অফকোর্স। কিন্তু এর আগ পর্যন্ত এই জায়গা পর্যন্ত একটা র্যালি, এই যে 200 পয়েন্টের একটা র্যালি, আজকে 5092 থেকে 5270, এই 200 পয়েন্টের একটা র্যালি আপ ডাউন করে আমরা পাবো, টানাও পারবে না, আপ ডাউন করে হয়তো এরকম দেখেন সবুজ একটা হয়েছে, লাল দুইটা, সবুজ একটা এরকম। তো এইগুলো একটু খেয়াল রাখবেন, ভলিউমও কিন্তু দেখেন গ্রাজুয়ালি হালকা হালকা বাড়তেছে। আচ্ছা, তো আজকে প্রথমে দেখেন এখন আমি কিন্তু ভিডিও এই করে খুব বেশি দিচ্ছি না, কারণ আসলে লাল মার্কেটে বলার তেমন কিছু নাই। আর আপনাদের স্টক আমি যেটাই সাজেস্ট করবো এটা নামার চান্স বেশি, যে কারণে এরকম জায়গায় আমি সবসময় বলি যে মার্কেট যখন খারাপ আপনি চুপ করে বসে থাকেন, মার্কেট যখন খারাপ আপনি এক্সট্রা ট্রেডিং করিয়েন না। যেটা আমি এর আগেও বলছি, যে একটা উদাহরণ দিয়ে, যে নিউ মার্কেটে যদি আপনার দোকান থাকে এবং আগুন লাগে, ওই সময় তো আপনি আর ব্যবসা নিয়ে চিন্তা করবেন না যে ভাই দুইটা কাস্টমার আছে একটু ব্যবসা করি, একটু লাভ করে আসি, দেখি লাভ হয় কিনা। না, ওই আগুনের সময় আপনার টার্গেটই হচ্ছে মার্কেট থেকে দৌড় দিয়ে বের হয়ে যাই, ক্যাশে যা টাকা আছে নিয়ে বের হয়ে যাই, আমার দোকানে যা মালামাল আছে নিয়ে বের হয়ে যাই, আমি নিজেও বাঁচলাম, সবকিছু বাঁচলো। এটা হচ্ছে আমার টার্গেট। তো লাল মার্কেট মানেই আগুন, আপনি এখানে আর থাকবেন না, স্টপ লস নেন, সেল করেন, বের হয়ে যান। এরকম আমার গ্রুপেরই অনেকের উদাহরণ আছে, আমি তো গ্রুপ চালাই, দেখেন পাবলিকরে তো বাদ দেই, নিজের গ্রুপে বলার পরও দেখা যায় অর্ধেক সেল দিছে, এরা কিন্তু এখন খুশিতে যে ভাই আপনার কথায় সেল দিছি, লাভ করছি, অনেক লস। আবার অর্ধেক আছে যারা সেল দেন নাই, তারা হয়তো আবার কান্নাকাটি করছেন, ভাই লস খাইলাম, সেল দিলাম না, কি করলাম, তে ভাই আপনি তো বললেন বাড়বে, বাড়লো না সেল। কিন্তু দেখেন মার্কেট নষ্ট হইলে স্টপ লস, এইটা একটা বাস্তব জিনিস। যতটা স্টক বলি, আমি যদি এখন ব্যাট বেশি বলি, মনে করেন আমি মনে করেন ব্যাট বেশি না 2000, মনে করেন এটা 2021 সাল, 2021 সাল আমি এখন ব্যাট বেশি নিয়ে আলোচনা করতেছি। তো 2021 সালে দেখি তো 21-এ এখানে কত, আরো আগে যাই আমি দেখি তো, এই মনে করেন এখন চলতেছে 2021 সাল, ব্যাট বেশি 740 টাকায়, 740 টাকায়। এবং এই জায়গায় আসার পরও ব্যাট বেশি কিন্তু বাই সিগন্যাল দিতে পারে। মনে করেন বাই সিগন্যাল দেওয়া ইম্পসিবল না, মনে করেন এই জায়গায় একটা মানুষ কিনলো, আমরা কিনলাম, মনে করেন এই জায়গায়, মনে করেন আজকে 2021 চলতেছে, এই জায়গায় 648-এ কিনলাম, কেনার পর কিন্তু আমরা একটা প্রফিট পাইলাম, তাই না? এখন প্রফিট পাওয়ার পর নামা শুরু করলে স্টপ লসে সেল দেবো। মনে করেন প্রফিট বাড়ার সাথে স্টপ লস দিতে হয়, উপরে স্টপ লস উঠে। আর যদি নাও করেন প্রফিট নিয়ে নেবেন, আর নিলেন না, মনে করেন আপনার প্রফিট, মনে করেন আপনি 652-তে বাই করলেন, 650-এ বাই করার পর গেল, আপনি সেল দিলেন না, আবার নেমে আসলো। এখন নেমে আসার পর 652-তে যদি 50 আপনার কেনা থাকে, ধরেন আমার স্টপ লস 640, 640 বা 630 বা 600, আপনার বাড়ায় বললাম যে 650-এ আপনার কিনা, স্টপ লস আমি 600 টাকা ধরলাম। এখন যদি আপনি 600 টাকা ধরার পর আপনি যদি বলেন না ভাই এটা ফান্ডামেন্টাল স্টক, ভালো স্টক, বা ভাই আপনি তো বলছেন বাড়বে, তাইলে আমি আর এটা জীবনে সেল দিবই না চিন্তা করছি, তাইলে কি আসলে দেখেন মার্কেট তো আপনার ব্যাট বেশি, ইপিএস অনেক ভালো, কোম্পানি অনেক ভালো, তাইলে কি স্টকটা কি নামে নাই? আমি বাজে কোম্পানির বাদ দিলাম, ফান্ডামেন্টাল নাই, জেডের কোম্পানি বা লোপেড, ওইগুলো তো বাজে আমরা জানি, কিন্তু যে স্টকগুলো মনে করেন যাদের জন্য আপনারা পাগল জান দিতে প্রস্তুত, সেই স্টকগুলো কি নামে নেই? তো স্টপ লসের কাজই হচ্ছে ভাই আপনার স্টকটা যে লস থেকে বাঁচাবে। এবং মেইন জিনিস স্টপ লসগুলো আমরা কেন নেই, আমরা এমনভাবে স্টকগুলো সেট করি যে স্মার্ট মানি বের হয় কিনা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন স্মার্ট মানি যদি স্টক থেকে বের হয়ে যায়, হইতে পারে আমি একদিনে বুঝে ফেলতে পারি, আবার কোনো সময় আমার 1 মাসও লাগতে পারে। এটা বোঝা কিন্তু মানে নিশ্চিত করে কোনো প্যাটার্ন নাই যে আমি নিশ্চিত বুঝে যাবো একদিনেই স্টক স্মার্ট মানি বের হয়ে যাবে। যে কারণে আমাদের স্টপ লস সেট করা থাকে যে যদি এর নিচে যায়, এর মানে স্মার্ট মানি বের হয়ে যাওয়ার নিশ্চিত বা চান্স বেশি, তখন আমরাও কিছু লস নিয়ে বের হয়ে যাই। এবং লসগুলো থাকে খুবই মিনিমাম, 100 টাকায় 5 টাকা থেকে লস, লাভ থাকে 30 টাকা। মানে আপনি একটা স্টকে যদি আমি আপনাকে 5টা স্টক দেই, এর মধ্যে 4টা যদি স্টপ লস হিট করে, তাহলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা আপনি 20 টাকা লস করবেন। কিন্তু একটা যদি যে টার্গেট সেট করে দেয়, টার্গেটে যায়, তাহলে আপনি 30 টাকা লাভ করবেন। তাহলে চিন্তা করে দেখেন 5টার মধ্যে 4টা লস হলেও আপনার 1 লাভে কিন্তু 4টা লস কভার হয়ে যাচ্ছে। পলিসিগুলো এইভাবে সেট করা, বুঝছেন? তো এইখানে যদি এখন আপনি বলেন ভাই স্টপ লস নিবই না, ইমোশনাল আমি নিবই না বা নিতে চাই না, তাহলে ভাই মার্কেটের জীবনেও ট্রেড করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা, এর জন্যই স্টপ লস সেট করতে হয়। আর আপনি যদি আরেকটা আসেন, কিছু মানুষ বলেন ভাই স্টপ লস এটা ফালতু নিয়ম, তো এগুলার কারণে লস, এগুলো আপনার ভুল বলতেছেন। ঠিক আছে ভাই, তুমি বেশি জানো, তুমি বুঝো স্টপ লস না নিলে চলবে, তাহলে তুমি কোনটা ইউজ করে লাভ করতেছো সেটা বলো, আমরা সেটা শিখি। আমি যে নিয়ম বলছি সেটা তো আমার নিয়ম বানানো নাই, নিয়ম যে আমি বানিয়েছি, এটা দুনিয়ার সেরা সেরা প্রফেশনাল ট্রেডার, তুমি আমেরিকায় যাও, তুমি জাপানে যাও, তুমি চায়নায় যাও, তারা বানাইছে, তারা এগুলো করে, আমরা তো বিদেশ থেকে ফলো করতেছি। সত্যি কথা, আমরা শিখি তাদের কাছ থেকে, কারণ দেশ হিসেবে আমরা শিক্ষা সব দিকে পিছিয়ে, আমরা ইউরোপিয়ান বা বিদেশি মানুষ থেকে শিখি, এবং তারা সব দিকে এগিয়ে, এটা সত্যি জিনিস। তো তারা এটা ফলো করছে। এখন তুমি যদি মনে করো তুমি তাদের চেয়ে এক্সপার্ট, ভেরি গুড, তুমি এর চেয়ে ভালো নিয়ম দাও, আমরা সেটা ফলো করি, কিন্তু সত্যি কথা এর চেয়ে ভালো কোনো নিয়ম কারো কাছেই নেই। তো এরকম জায়গায় আপনার মানে প্রত্যেকটা স্টক, এমন শুধু ব্যাটবিসি না, আপনি স্কোয়ার ফার্মা যদি দেখেন, স্কোয়ার ফার্মা তো সবচেয়ে কম নড়ে, তো স্কোয়ার ফার্মাও কি একই জায়গায় থাকে? এটাও কিন্তু বাড়ে কমে।
আপনি স্কোয়ার ফার্ম যদি দেখেন, স্কোয়ার ফার্ম মনে করেন সবাই বলে ভাই অনেক ভালো কোম্পানি, এটা কিনলেই শান্তি, কোনো টেনশন নেই। কিন্তু দেখেন এই 2018-তে স্কোয়ার ফার্ম 331 ছিল, এখন এই 330-এ যে কিনছে সে কিন্তু এখনো লসে। সে এখনো যতই ভালো কোম্পানি হোক, ঠিক আছে ডিভিডেন্ড খাইলেও তো তোমার এই লাভটা উঠতে উঠতে তোমার এই সময় তো নষ্ট। এই 3 বছর, এই যদি 18 থেকে 25 হয়তো ডিভিডেন্ড খায়, আপনার টাকা হয়তো সমান হয়ে গেছে, কিন্তু 18 থেকে 25 আপনার কয়টা বছর গেল চিন্তা করেন। এর জন্যই স্টপ লস। যতই ভালো স্টক, আমি একটা কথা বারে বারে বলি, স্টক যতই ভালো হোক যতই খারাপ হোক, আপনাকে সেটা স্টপ লস নিতেই হবে। এবং আমরা যে অ্যানালিসিস করি এটা হচ্ছে ওই আজকের মার্কেটের অবস্থা দেখে, আজকে স্টকের অবস্থা দেখে অ্যানালিসিসটা করা। আজকে এই স্টক, আজকে যদি আমি স্কোয়ার ফার্মে অ্যানালিসিস করি তাহলে আমি অ্যানালিসিস করবো যে আজকে সূচক আছে 5000-এ এবং 5000-এ স্কোয়ার ফার্মা আছে 214-তে। এখন স্কোয়ার ফার্মা কি করতে পারবে, স্মার্ট মানি কি আছে, সেই কনসেপ্ট ইউজ করে আমরা এটা অ্যানালিসিস করবো। এখন হইতে পারে সূচক কমে গেছে, হতে পারে স্মার্ট মানি স্কোয়ার ফার্মা থেকে বের হয়ে যাচ্ছে, যদিও স্কোয়ার ফার্মাগুলোতে স্মার্ট মানি শুধু থাকে না, এগুলোতে খুবই মানে কি বলবো ভালো ভালো ইনভেস্টররাই থাকে। কিন্তু ধরলাম মানে স্মার্ট মানি একটা ফালতু স্টক বলতে, স্মার্ট মানি যদি বের হয়ে যায়, বড় বড় মানুষ পার্টি কালকে স্কোয়ার ফার্মে বড় বড় মানুষ সেল দেয়, স্কোয়ার ফার্মার যত বড় বড় ইনভেস্টর সেল দেওয়া শুরু করে, আপনি কি স্টকটা আটকাইতে পারবেন? আপনার আমার কারো বাপের সামর্থ্য আছে স্টক আটকানোর? লজিক্যালি চিন্তা করেন। তো কথাগুলা অনেকে বলেন যে ভাই এই স্টকটা বললেন এটা তো নেমে গেল। ভাই স্টক নামবে নিশ্চিত, উঠবে নিশ্চিত। আপনাকে কিছু রুলস মেনটেন করে চলতে হবে এই রাস্তায়। রুলসের বাইরে গেলে আপনি বাস খাবেন, লস খাবেন। আর এর চেয়ে ভালো নিয়ম যদি আপনি থাকেন তাহলে তো আপনি আর সব জানতা সব শেয়ার আপনি তো লাভ করার কথা। আপনি আমার কাছে কেন আসছেন? আপনি আমার ভিডিওতে কেন আসছেন? যদি আপনি জানেন আমার ভিডিও বা আমার নিয়ম কারণ ভুল, আপনার নিয়ম সঠিক, তাহলে তো আপনার এখানে আসারই কথা না। আপনি অলরেডি লাভে, আপনি অলরেডি সেরা মানুষ। আপনি যদি এই ভিডিও দেখেন এর মানে হচ্ছে আপনি নিশ্চয় লসে, আপনি নিশ্চয় নিজের মানে নিয়মগুলা মানতে গিয়ে ধরা খাইছেন, এর জন্য আপনি নতুন নিয়ম শিখতে আসছেন। তো আমার নিয়মগুলো যদি আপনি ফলো করে দেখেন তাহলে একটা মানে একটা রুলস বাই রুলস, লাইন বাই লাইন ফলো করে দেখেন লাভ করতেছেন কিনা। আচ্ছা, শুধু এটা না, দেখেন আপনাদেরকে ফ্রিতে আমি আরেকটা জিনিস জানাই, যেটা আসলে প্রতি মাসে গ্রুপে ঢুকলে গ্রুপের প্রথম দিন আমার যে গ্রুপ পেইড গ্রুপ, ওইখানে আমি মানুষকে জানাই। গ্রুপে শুধু আমি স্টক বাই সেল বলি না, আমি আসলে গ্রুপে মানে মানুষকে কিভাবে বিভিন্ন স্টক জিনিস নিয়ে ধারণা দেওয়া যায় বা কিভাবে তার পোর্টফোলিও গঠন করা যায়। পোর্টফোলিও আসলে ধারণা আমি দিই না, কারণ এটা টাইম আমার নাই। কিন্তু পোর্টফোলিও আপনি নিজে কেমনে গঠন করবেন সেইগুলো নিয়ে একটা ধারণা বা আলোচনা করার চেষ্টা করি। ধরেন একটা মেসেজ দেই, এই গ্রুপের গত মাসে 3 তারিখে দিচ্ছি, যে আমি লিখছি যে গ্রুপে যারা পুরনো তারা তো জানেনি, কিন্তু নতুন যারা তাদের জন্য কিছু বেসিক আইডিয়া শেয়ার করবো। আরো অনেক কিছু শেয়ার করি, এখানে জাস্ট একটা উদাহরণ দিলাম যে বেসিক আইডিয়া শেয়ার করি। দেখেন পোর্টফোলিও কিভাবে বড় করতে পারেন এটা নিয়ে আমি আলোচনা করতেছি, যে পোর্টফোলিও আমি সাজাবো কিভাবে। তো পোর্টফোলিওতে দেখেন সবসময় এখানে যেটা আমি লিখতেছি যে পোর্টফোলিওতে সব সময় একটা ইন্স্যুরেন্স রাখেন, এটা আমার মতে, একটা ব্যাংক অথবা ফাইন্যান্স কোম্পানি রাখেন, একটা টেক্সটাইল, একটা লপেট রাখেন যদি আপনি রিস্ক নিতে চান। এগেইন লপেট কিন্তু সবার জন্য না, লপেট বাড়লে অনেক কমলে অনেক, লপেট রিস্কি, যার রিস্ক নেওয়ার ইচ্ছা সে লপেট রাখেন। আর একটা জেনারেল ভালো ফান্ডামেন্টাল শেয়ার মনে করেন বিএসসি, ইএইচএল, ব্যাক্স ফার্মা, ব্যাডমিসি, জিপিএলবি, আরো অনেক আছে ফান্ডামেন্টাল, অনেকগুলো আছে, স্কোয়ার ফার্মা আছে, এগুলো রাখেন। জেনারেল যে ফান্ডামেন্টাল মানে টপ লেভেল ফান্ডামেন্টাল না, এভারেজ মিডিয়াম ফান্ডামেন্টাল। তো এইভাবে আপনি যদি পোর্টফোলিও সাজান, এইভাবে যদি না থাকে তাহলে একদিনে তোর করার দরকার নেই, আপনি ধাপে ধাপে আস্তে আস্তে শেয়ার সুইচ করে এই যে পোর্টফোলিওর ক্যাটাগরি বানান। আপনার পোর্টফোলিওতে 30টা শেয়ার, এই 30টা শেয়ার কিন্তু মানে আপনি 30টা কেমনে নজরে রাখবেন, আমরা অ্যানালিসিস হিসেবে নিজেরা পারি না। তো আপনি সাধারণ মানুষ, আপনিও তো অন্য চাকরিতে ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত, 30টা আপনি কিভাবে নজর রাখবেন? আর ফ্রি মানুষ হইলেও তো 30টা 20টা নজর রাখা সম্ভব না। তো আপনার হচ্ছে পোর্টফোলিওটারে 4টা 5টা ভাগে রাখেন এবং ওইগুলোতে সব টাকা ইনভেস্ট করেন এবং ওইগুলোর মাঝে আপনি একটু বুঝে শুনে ইনভেস্ট করেন। এবং কারণ দেখেন, কারণ আমি কি লিখছি, কারণ আমাদের মার্কেটের সব সেক্টর তো নরমালি সব সেক্টর একসাথে বাড়ে না। আমরা প্রায়ই দেখছি আইটি সেক্টরের মুভমেন্ট যখন হয় সব আইটি বাড়ে একসাথে, এরপর যখন ইন্স্যুরেন্স সেক্টর মুভ হয় দেখা যায় সবগুলো ইন্স্যুরেন্সই বাড়তেছে একসাথে, ব্যাংকের মুভ হলে আবার সব ব্যাংক ফাইন্যান্স একসাথে বাড়ে, আবার টেক্সটাইল হলে টেক্সটাইল বাড়ে। তো এরকম করলে কি হবে, যখনই একটা সেক্টর বাড়ে না কেন আপনি ওই সেক্টরটা রাখতে পারলেন এবং ওই সেক্টরের কারণে আপনার মনে শান্তি যে আপনার একটা স্টক অন্তত বাড়তেছে। একইভাবে কোনো কারণে বাংলাদেশ তো উল্টাপাল্টা দেশ, যে কোনো সময় বাজে নিউজ আছে, তো বাজে নিউজের কারণে আপনার একটা সেক্টর যদি ডাউনও হয়, এখন আপনার কালকে ট্রাম্প শুল্ক বাড়াই দিল, এখন আপনার টেক্সটাইলের আছে 10টা শেয়ার, তো শুল্ক বাড়ানোর কারণে আপনার 10টা শেয়ারে কালকে থেকে ডাউন হবে, তো এতে আপনার তো পুরো পোর্টফোলিও লস, পুরো ধ্বংস। কিন্তু একটা শেয়ার থাকলে আপনার একটা লস খাবে, বাকি 4টা তো লাইনে থাকবে। এটা হচ্ছে বাস্তবতা, যে কারণে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে এমন ভাবে, কিন্তু তাই বলে শেয়ার বাড়াবেন না, শেয়ারগুলো কম রাখবেন কিন্তু শেয়ারে ডাইভার্সিফাই। এবং আমি যে বলতেছি একটা ইন্স্যুরেন্স বা একটা ব্যাংক শুধু আমারটা ফলো করবেন না, আপনি চাইলে আপনার মন মতো ধরেন টেক্সটাইলের জায়গায় আপনি ফার্মাসিউটিক্যাল রাখেন বা ইঞ্জিনিয়ারিং রাখেন বা ব্যাংকের জায়গায় অন্য কিছু, মানে আমি বলতেছি যে 5টা ক্যাটাগরি রাখেন এবং 5টা বা 4টা বা 6টা ক্যাটাগরি রাখেন,
এবং ওই ক্যাটাগরির একটা শেয়ার, এবং যে ক্যাটাগরিগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলে, মনে করেন এখন ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি আপনি চিন্তা করেন, এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু একটু হইলেও বাজে যাবে, স্পেশালি আপনার স্টিল সেক্টর বা আরেকটা সেক্টর আছে সিমেন্ট সেক্টর, তাই না? ছোট সেক্টরগুলোকে আপনি একটু বাদ দিয়ে বড় সেক্টর ধরেন, যেমন সিমেন্ট সেক্টর, ট্যানারি সেক্টর, এগুলো ছোট সেক্টর। একইভাবে আপনার যদি এখন ইঞ্জিনিয়ারিং সেক্টর আপনি ধরেন, দেখেন ইঞ্জিনিয়ারিং বেশিরভাগের অবস্থা এখন কিছু একটু খারাপ, ইপিএস কম, স্টিল সেক্টর এগুলো খারাপ। কেন খারাপ? কারণ দেশে তখন বড় প্রজেক্ট হচ্ছে না। কারণ বড় প্রজেক্ট না হইলে, যদি সরকার মানে না বদলে, তাই বড় প্রজেক্ট না হলে আপনি তো এমনিই মানে ইয়ে করতে পারবেন না, কি বলে, এগুলো কোম্পানি এমন কোনো বড় কিছু করবে না, লাভ করবে না। তো সেই হিসাবে আপনার পোর্টফোলিওটা ভালো করে এই চিন্তা করেন যে এখানে আপনার যে কি রাখবেন, আপনি কি এখানে সিমেন্ট সেক্টরে রাখবেন, কোনটা সবচেয়ে বেশি চলে মার্কেটে, সবচেয়ে যে বেশি ভালো সেক্টরগুলো ওই 5টা সেক্টর রাখেন, তাইলে দেখবেন আপনি বাস খাওয়ার চান্স নেই। এই কথাগুলো আমি গ্রুপে অনেক সুন্দর করে বোঝাই, যে বাট এখানে আপনাদেরকে ফ্রিতে এইগুলো শর্টকাটে দিলাম। এরকম আরো অনেক কিছু বোঝাই, স্টপ লস কি, অনেকের গ্রুপে আমি দেখি ক্যাটাগরি বুঝতেছেন না ভাই, এ ক্যাটাগরি মানে কি, বি মানে কি, জেড মানে কি, আমি দেখি আমার খুব অবাক লাগে। তো এই নলেজগুলো আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আপনাদেরও জানালেন যে পোর্টফোলিওটা এমনভাবে সাজান যাতে ধরা না খান। আচ্ছা, এখন তাইলে আমরা আরেকটা জিনিস বলি। আচ্ছা চলুন এখন তাইলে একটা জিনিস বলি, দেখেন আরেকটা জিনিস, আচ্ছা যেটা বলতেছিলাম যে এর জন্যই আপনাকে স্টপ লস নিতে হবে, কারণ দেখেন স্টক উঠবে তখন মার্কেট বাড়বে, তখন আপনি লাভ নেবেন। একইভাবে আপনি যখন লাভ নেওয়া শুরু করবেন তখন কিন্তু মার্কেট নামবে। স্মার্ট মানি, আপনি আমি হয়তো লাভ নিলে মার্কেট এমন নামে না, কিন্তু স্মার্ট মানি বড় বড় পার্টি যখন লাভ নেওয়া শুরু করে তখন কিন্তু মার্কেট নামে, এবং নামার সময় আপনাকে বের হওয়া শিখতে হবে। এটা মানে ইমোশন, আমি জানি অনেকে আছে স্টপ লস কেন নিতে পারেন আমি জানি। দেখেন বাস্তবতা হচ্ছে যে ধরেন যে মানুষটার পোর্টফোলিও 10 লাখ এবং সে এই 10 লাখ মূলধন দিয়ে লাভ করে 13 লাখে গেছে, তাকে যদি আমি বলি ভাই কালকে 1 লাখে সেল দেন, 1 লাখ লসে সেল দেন, 2 লাখ লস বা 3 লাখ লসে সেল দিলেও তার গায়ে লাগবে না, সে একটানে সেল দিয়ে দিবে। কারণ কি? কারণ 10 লাখ মূলধন তার পোর্টফোলিও তো ঠিকই আছে, সে 3 লাখ সেল দিল লসে, 13 লাখ, 10 লাখ থেকে 13 লাখ করলো লাভ করে, কিন্তু যখন 3 লাখ লস দিয়ে তার 10 লাখ, তার গায়ে লাগবে না, কারণ মূলধন মূল পোর্টফোলিও তার 10 লাখ 10 লাখই আছে। কিন্তু এই মানুষের স্টপ লস নিতে সমস্যা নাই, কিন্তু যে মানুষটা 10 লাখের পোর্টফোলিও এখন 3 লাখ লস করে 7 লাখ হয়ে গেছে, তাকে যখন আমি বলবো ভাই আরো 1 লাখ স্টপ লস নেন, আরো 1 লাখ টাকা লস দিয়ে বের হয়ে যান, সেই মানুষটা কিন্তু বের হতে পারে না। এটা আমি জানি, এটা বাস্তবতা। এটা আসলে আমি কাউকে দোষ দিচ্ছি না, যারা বেশি লসে তারাই আসলে স্টপ লস নিতে ভয় পান বা পারেন না। কারণ হচ্ছে কি, যে ভাই আমি তো অলরেডি লস করে ফেলছি, পোর্টফোলিও অলরেডি ছোট, এখন আপনার কথায় আরো লস করবো, আরো ছোট হয়ে যাবে পোর্টফোলিও, তাহলে আমি কেমনে টিকবো? এটা বাস্তবতা। এই জায়গায় দেখেন, এই জায়গায় আসলে এর সলিউশন মানে দিন শেষে সলিউশন আপনি নিজেই করতে হবে, মাইন্ড গেম এটা, যে আইদার আপনি লস দিয়ে বের হয়ে এরপর ভালো স্টকে ঢুকবেন, নাকি কি করবেন সেটা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস, মনে করেন আপনারা যারা লসে আছেন, আমি দেখি যে লসে সেই মানুষটা আবার মানে কি বলে লো পেইড আইটেম, রিস্কি আইটেম, রহিমা ফুড 150 কিনে বসে আছেন, সোনালী পেপার 300 কিনে বসে আছেন। কিন্তু আপনি যখন লসে, আপনার তো ওইগুলো শেয়ার আর যাওয়াই উচিত না, আপনি তখন পুরা সেফ, পুরা ভালো শেয়ার কিনবেন যাতে আমার পোর্টফোলিওটা রিকভার করতে পারি। তো এইটা হচ্ছে মানে পলিসি। আমি আমার গ্রুপে লোপেড রিস্কি আইটেমও দেই, সেফ আইটেমও দেই, আবার আমি ইনভেস্টিং আইটেমও দিই। আমার গ্রুপে কিছু মানুষ আছেন যারা ইনভেস্টর হিসেবে চলেন, যে ভাই আমি একটা শেয়ার কিনে 6 মাস বসবো, 1 বছর বসবো, আপনি স্টক দেন, আস্তে আস্তে কিনবো, আবার বলবেন আস্তে আস্তে সেল দিব। আবার কেউ আছে ভাই আমার কালকে লাভ দরকার, কালকে পরশু 1 সপ্তাহের মধ্যে টুম 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 করবো। তো ওইরকম মানুষের জন্য কিছু স্টক থাকে। আবার কেউ আছেন ভাই আমি একটু পজিশন ট্রেডার, যে 2 মাস বসতে রাজি, 1 মাস বসতে আমার সমস্যা নাই, আস্তে দিতে পারো। প্রত্যেক ক্যাটাগরির স্টক কিন্তু গ্রুপে থাকে এবং প্রত্যেকের চাহিদা আলাদা। আপনার চাহিদা কি এটা বুঝতে হবে। আপনি মানুষ হচ্ছেন লসে, আপনি এত তাড়াতাড়ি বাই সেল করেন না, কিন্তু গিয়ে কিনলেন একটা স্টাইল ক্রাফট, লিগ্যাসি ফুড, সোনালী পেপার টপ লেভেলে, এটা তো ধরা খাবেন। যখনই রিস্ক, যেই জায়গায় রিস্ক নেওয়ার মতো অবস্থা আপনার আছে কিনা এটা চিন্তা করে রিস্ক নেবেন। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় রিস্ক নেন, আপনার পোর্টফোলিও আপনি লসে, আপনি দয়া করে রিস্ক না দিয়ে আপনি সেফ খেলেন। আচ্ছা, তো যাই হোক আজকে আসলে অনেক জ্ঞানের কথা বললাম, এর কারণ হচ্ছে আসলে বেশিরভাগ মানুষ, অনেকের অনেক রিকোয়েস্ট বা কথাবার্তা দেখে আমার কষ্ট লাগে, যে মানুষটা আসলে কি বুঝাইতে চাইছি বুঝে নাই, বা অনেক সময় দেখা যায় যে মানুষ নিরুপায়, আমি যখন দেখি মানুষরা লস করতেছে, সে আসলে বুঝতেছি না কি করা উচিত, তখন আসলে আমি এই ভিডিওগুলা বা আজকের ভিডিওটা বানাইছি একেবারে সাধারণ মানুষ যারা হয়তো মার্কেট সম্পর্কে এত বেশি জানেন না। যারা জানেন আপনার এক্সপার্ট, তাদেরকে তো আর কি বলার কিচ্ছু নাই, কিন্তু যারা অনেকেই জানেন না, আমি দেখছি কিছুই বুঝতেছেন না যে স্টপ লস কি, বা ভাই এ ক্যাটাগরি কি, বি ক্যাটাগরি, আমাকে এখনো মানুষ মেসেজ দেন ভাই রেকর্ড ডেট কবে, রেকর্ড ডেট কবে, বা কি কোথায় আপনি দেখেন, বা স্টকের নিউজ আপনি কই পারে, এই যে স্টক ডিভিডেন্ড এটা কেমনে জানেন আপনি, মানে এই বেসিক জিনিস আসলে অনেকে জানেন না। কাউকে আমি ছোট করতেছি না, বাট এই বেসিক জিনিসগুলো ভাই আমাদের জানা খুব জরুরি। এগুলো নিউজ পেপার আছে, অ্যাপ্লিকেশন আছে, এগুলা স্টক না আমার স্টক অনেকগুলো আছে,
এগুলো দেখে আপনারে তো মানে এই বেসিক জিনিস নিজে শিখতে হবে। আমিও তো বলে দিব, সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আপনি নিজে যত জানবেন তত আপনার মানে কাজ করতে পারবেন দ্রুত। আচ্ছা চলেন কিছু কমেন্টে রিপ্লাই দিই গত ভিডিওতে যারা কমেন্ট করছেন। ভাই সেলবোকেমিক্যাল ড্রাগন নাইকে আলোচনা, ইনশাল্লাহ ভাই এগুলো নিয়ে আলোচনা করব। আমি আসলে মার্কেট একটু ট্রেন্ডে তখন আলোচনা করব। আগে থেকে আলোচনা করলে এগুলো স্টক এখন নেমে গেছে, এগুলো সবই রিভার্স করার ইঙ্গিত দিচ্ছে। গ্রুপে আমি অনেক স্টক জানাই দিছি কিভাবে এন্ট্রি নেওয়া যায়, এবং নভেম্বরে ইনশাল্লাহ গ্রুপে মানে ভালো ভালো কয়টা স্টক দিব, কারণ অনেকগুলো স্টকই রিভার্স করার ইঙ্গিত দিচ্ছে। রিভার্স করার সময় আমার এন্ট্রি নেওয়া দরকার। আমার নামতেছে স্টক, স্টকের দাম কমে গেছে তাই আমি কিনে বসে আছি না। দাম কমে গেছে কিন্তু আর যে কমবে না এর তো গ্যারান্টি নেই। আর কিনলাম, কেনার পর আমার আরো 6 মাস দেখা গেলে স্টক নড়লই না, তো আমার লাভটা কি হলো? আমার দরকার নেমে নেমে ওইখান থেকে যখন ঘুরা শুরু করবে, আমার ইঙ্গিত দিবে যে স্টক বল ভাই আমি পারবো, ওই জায়গায় আমি কিনবো যাতে 2 টাকা লাভ হয়। এভারেজ করলে এইভাবে, অনেকে আমি জিজ্ঞেস ভাই এভারেজ কিভাবে করবো? এভারেজ করে ফেলি ভাই। এখন এভারেজ করবেন, এভারেজ করার পর স্টক যদি না বাড়ে, তো আপনি কতদিন ওই নতুন টাকা, পুরান টাকা তো আপনার আটকারো, ট্রেড করতে পারতেছেন না। নতুন আরো টাকা ঢুকেলেন, ওইটা তো আপনি ট্রেড করতে পারবেন না, আপনি তো পুরা মানে স্টপ হয়ে গেলেন। সেম সেলভো ভালো আছে, সেলভো আমি মনে করি ভালো হবে। ড্রাগন সোয়েটার টেক্সটাইল সবগুলো ভালো উচিত, এগুলো ভালো হবে। সিপাল তো বুঝতে পারেন ইপিএস একটু বাজে আসছে, বাট স্টিল এগুলো বাড়ার চান্স আছে, আজকেও তো বাড়ছে, কিন্তু বাড়ার এগুলো নিয়ে তোর খেলা হয়। কটন ভাই লিখছেন ভাই আপনি কি সিলেটি? হ ভাই সিলেটি তো কতবার বলবো আর কয়বার বলবো। বড়লাও খেলবে, খেলে তো ভাই সবাই জানা জিনিস, এটা তো আর আমি জানি না, জানলে এই মার্কেট থাকলাম কিভাবে? আপনি এটা বলেন ভাই, আপনি যে অ্যাক্টিভ ফাইন কিছু এটা কি অবস্থা? আপনার কতবার বলছি অ্যাক্টিভ ফাইন 9 টাকায় সেল দেন, আপনি সেল দেন না, এখন তো মনে অ্যাক্টিভ ফাইন 60 টাকায় সেল দিলে এখন আবার কিনতে পারতেন। যাই হোক, এগুলা খেয়াল রাখেন, স্টকগুলা কিন্তু মানে নামার সময় এগুলো ধরে রাখে লাভ নেই ভাই। হাক্কানি এত কেনার জন্য বসে আচ্ছা দেখেন, হাক্কানি ভাই, হাক্কানিও খেলার মতো স্টক এবং খেলবেই। হাক্কানি, আনোয়ার, এই দেখেন এগুলা যেগুলার কোনো ভিত্তি নেই, এগুলো কিন্তু খেলে। তো এগুলার রিস্ক, এই রিস্কের স্টকে আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি রিস্ক নিব? আপনি যদি বলেন ভাই আমি রিস্ক নিয়ে বাস খাইতে চাই না, তাহলে নিয়েন না, তাহলে তো সেফ স্টক আছে। তো এই কথাগুলো অনেকেই বলেন, কিন্তু রিস্কটা নিজের নিতে হবে। যে হাক্কানি আমি কি কিনবো? আমি হাক্কানি কেনার মতো মানুষ? আমি কি স্টাইল ক্রাফট কেনার মতো মানুষ? আমি কি লিগাসি, আনোয়ার গ্যালভারিজিন কেনার মতো মানুষ? আমি তো ওই মানুষ নয়, তাহলে এগুলো সরে থাকি। আর এগুলো কিনলে মাস্ট স্টপ লস, স্টপ লস মাস্ট মাস্ট মাস্ট, আর কিচ্ছু বলার নেই। আমান ফিডও ভাই ভবিষ্যতে ভালো করার আশা আমি দেখি। আপনার সুস্থতা, থ্যাংক ইউ সো মাচ ভাই। রবিল রনি, থ্যাংক ইউ সো মাচ ভাই। গোল্ডসন আলোচনা, গোল্ডসন ভাই দেখেন এখানে ইপিএস একটা ব্যাপার আছে, এখনো ইপিএস দেয় নাই, এবং ইপিএস নেগেটিভ আমরা জানি, কিন্তু ডিভিডেন্ড যদি যখনই ডিভিডেন্ড দিবে, হয় নন ডিভিডেন্ড দিবে বা 1%-এর নিচে দিবে, এতে দেখা যাইতে পারে আরো 1-2 নামলেও নামতে পারে, যদিও অনেক নিচে, আর কত নিচে নামবে আমি জানি না। কিন্তু তখন ইপিএস এর কারণে, নেগেটিভ ইপিএস আসলেই তো জানেন মানুষ ভয়ে আর 2-1 সেল দেয়। আচ্ছা রিয়াজুল ইসলাম ভাই বলছেন মিথুন নিটের অবস্থান কি ভাই? আচ্ছা মিথুন নিট, উনি সবসময় আমি দেখছি নিয়মিত মিথুন নিট, বিবিএস, সিএনআই এগুলো নিয়ে জানতে চান। ভাই আপনার কাছে আমার প্রথমে রিকোয়েস্ট, আপনি সব জেডের ফালতু ভালো বড় কোম্পানিতে কেন আছেন ভাই? মানে আগে ইনভেস্ট করলে তো কিছু করার নাই, কিন্তু যত দ্রুত পারেন এগুলাতে বের হওয়ার চেষ্টা করেন, অথবা নতুন ভালো কোম্পানি যান। মিথুন নিট আপনি নিয়মিত আমাকে জিজ্ঞেস করেন, সিএনএ নিয়মিত জিজ্ঞেস করেন, দেখেন তো এগুলা কি নড়ছে নাকি? গত 6 মাসে এগুলো এমন কোনো নড়া নাই। এগুলো আপনি সুযোগ পাইলে সেল করেই বের হয়ে যাবেন, এছাড়া কিছু করার নাই। দেখেন মিথুন নিটি দেখেন নিচে নামতে নামতে কই গত 6 মাসে সে 17-18 যায় আবার নামে। এই জায়গায় যখনগুলো সেল দিয়ে দিবেন ভাই, এগুলো জায়গায় যখনই নিউজ আসে সে বিদেশ থেকে কোম্পানি আসছে, এই হবে সেই হবে, সব ফালতু সেল দিয়ে বের হয়ে যাবেন। এখানে আপনারা বলছিলাম আমি যে ভাই সেল দেন, এখানে বলছিলাম সেল দেন, সেল দেন নেই। যাক এগুলা থেকে সিএনএ, এগুলা থেকে বাজে শেয়ার গুলো রাখলেও একটা রাখেন, মিথুন, সিএনএ, বিবিএস কেবল সব কেন আপনার কাছে? আপনি রাখতে হলে একটা রাখেন, বাকিগুলো আপনি ভালো ভালো কোম্পানিতে যান, স্টকের তো অভাব নেই। বেসিক ভিডিও, আচ্ছা ঠিক আছে ভাই, বেসিক ভিডিও চেষ্টা করবো। আসলে ভাই বেসিক ভিডিও ইউটিউবে অভাব নাই, অনেক মানুষ বানাইছে, নতুন করে আমি আর কি বানাবো? তবুও সময় পেলে এগুলাতে বেসিক ভিডিও করলে আমার টার্গেট হচ্ছে আমি একটা সময় নিয়ে মানুষকে জানাবো, বা ভিডিওর একটা কোয়ালিটি লাগে। মানে র্যান্ডম এসে মুখের কথা বললেই চলবে না, আমি কিছু স্লাইড বা ওইরকম আঁকাআঁকি করবো, তো ওগুলো সময় নাই, পারলে ইনশাল্লাহ করবো। ওরিয়ন ফার্মা নিয়ে বলেন, ওরিয়ন তো জেডে বাই ডিভিডেন্ড এখনো কিছু বলে নাই, বাট ওরিয়ন উঠলে ওরিয়ন কিন্তু বাড়ার চান্স আছে, ওরিয়ন নিয়েও আসলে চান্স অনেক, কিন্তু আগে থেকে কিনবেন না এগুলো, আগে জেড থেকে উঠো, জেড এর ডুবা থাকলে এই কোম্পানিতে ঢুকে লাভ নেই। আচ্ছা ওনারা তো আছে, থ্যাংক ইউ ভাই, আপনারা থ্যাংক ইউ, লাভ রেট, থ্যাংক ইউ। মতিন স্পিন ইপিএস ভালো, গতকাল 3 টাকা নেই, ইভেন ডিভিডেন্ড ভালো দেয়নি ভাই। এটাই তো আপনারা আমি এর আগেও গত 2-3 ভিডিও থেকে বলে আসছি, যে যেগুলার দাম বেড়ে গেছে, মতিন 40 টাকা থেকে 60-এর কাছাকাছি চলে গেছে, ইপিএস ভালো, 3 টাকা নেই, কারণ ডিভিডেন্ড দেওয়ার পরেই দাম নামে। প্রত্যেকটা কোম্পানি আপনার খেয়াল দেখেন ডিভিডেন্ড দেওয়ার পরেই দাম নামছে, তো ডিভিডেন্ড দেওয়ার পর আপনার তো উচিত না ওই কোম্পানিতে রাখা, বরং ডিভিডেন্ডের আগেই সেল দিয়ে বের হয়ে যাবেন। ডিভিডেন্ড 3 টাকা, ডিভিডেন্ড পাইছেন 3 টাকা, দাম নামবে 10 টাকা, এটা তো আর বারে বারে বলা। মনসুর ভাই খুব সুন্দর কথা বলেন, নিয়মিতই প্রশংসা করেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ আপনার ভালো করুক।
আর দয়া করে ভাই এটা বললাম যাতে ওই স্টকগুলো তখনই আপ ডাউন করবে, এই জন্য আইসিআইসিএল ইন্স্যুরেন্স ভালো হওয়ার চান্স আছে, রাখেন, এগুলো মোটামুটি ভালো করবে কম বেশি। আর এগেইন রাখলেও আমি আবার বলি স্টপ লস মেনটেন করেন, কারণ আমি এখন বলছি রাখেন, আপনি আর আজকে 2025 চলতেছে, আপনি 2025 পর্যন্ত ধরে বসে আছেন যে ভাই আপনি তো বলছেন বাড়বে মানে বাড়বেই না, এরকম কিছু না ভাই, প্রত্যেক স্টক বাড়লেও আবার নামার সময় সেল দিয়ে দিবেন। রাখেন মানে না আপনি সারা জীবন মরার আগ পর্যন্ত রাখবেন আর শেষে এসে কমেন্টে বলবেন ভাই আপনি তো বলছিলেন বাড়বে, নেমে গেল কেন। সবকিছু স্টপ লস ছাড়া কোনো হিসাব নেই। 20,000 ইনশাল্লাহ অ্যানালাইজ করবো, 20,000 বাড়ার চান্স আছে। হাক্কানি নিয়েছি, কামরুজ্জামান ভাই খুব লাভ করছেন আসলে, হাক্কানি আসলে একটা টান দিছে, যদি এই ফাঁকে কিছু লাভ করতে পারেন ভালো চান্স আছে। আবু সালেক তালুকদার থ্যাংক ইউ সো মাচ ভাই। ইস্টার্ন লুব্রিকেন্ট আসলে এক জায়গায় আটকে আছে, আমার মনে হয় ইস্টার্ন লুব্রিকেন্ট আহামরি এমন কিছু এখন করবে। তবে এগুলো তো মানে এখন মানুষ ফিক্সড, সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে, যে কারণে একই দামের ভিতরে এটা আসলে এই রেঞ্জ ব্রেক করে যদি উঠে তাহলে বাড়ার চান্স, আর এই রেঞ্জ ব্রেক করে নামলে নামার চান্স, এটা হচ্ছে বাস্তবতা। তো আজকের আসলে ভিডিও আসলে অনেক লম্বা হয়ে গেছে, আমি নিজেও খেয়ালে ছিলাম না। মূলত আজকে বিভিন্ন মানে জিনিস নিয়ে আলোচনা করলাম, মার্কেটে কিভাবে টিকে থাকতে হবে এর জন্য। তো বেশি লম্বা ভিডিও দুঃখিত, আমি মাফ করবেন, কিন্তু আমি মনে করি যদি ভিডিওটা নতুন যারা শুনবেন তাদের জন্য কিছুটা হলেও লাভ হওয়ার চান্স আছে। আর আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, নভেম্বরের জন্য আবার পেইড গ্রুপ চালু করা হচ্ছে। এই 2 মাস তো ছিলই, নভেম্বরে আবার থাকবে, এবং নভেম্বরে যদি ঢুকতে চান, স্টক সাজেশন চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস জানিয়ে রাখি, গ্রুপে ঢুকলেও আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে স্টক কিনলে সেই স্টক নামতে পারে, নামার সময় আমি সেল দিয়ে বের হবো। নামার সময় মানে গ্রুপের রুলসগুলো খুব সুন্দর করে ফলো করতে হবে। স্টক অনেকে ধারণা করেন যে আমি 100 স্টক দিছি মানে বাইজন বলছে এটা 20 টাকা 30 টাকা যাবে, তাহলে এটা আর জীবনে নামবে না, ধরে বসে থাকি, এই মেন্টালিটি রাখবেন না ভাই। প্রত্যেকটা স্টকই মার্কেট নষ্ট হইলে নামতে বাধ্য, কিচ্ছু করার নেই, এটা হচ্ছে বাস্তবতা। আর আমি জানি মার্কেট সবুজ হলে অনেকে ঢুকবেন, যখনই মার্কেট সবুজ হয় প্রচুর মেসেজ আসে, কিন্তু ব্যাপারটা মাথায় রাখবেন ভাই, 6,000 সূচকে যাওয়ার পর আপনি যদি আমার গ্রুপে ঢুকেন, 6,000 মার্কেট গেলে তখন ঢুকে আপনার আমি কি লাভ করবো, তখন তো সব স্টক বেড়ে গেছে, তখন 6,000 থেকে মার্কেট উল্টা নামবে, ওই নামার সময় আপনার ঢুকে কি করবেন, উল্টা বরং আপনার টার্গেট এই লাল মার্কেটে স্টক কালেক্ট করবেন। আপনি যদি আমার গ্রুপে নাও ঢুকেন তবু আপনি স্টক লাল মার্কেটে কালেক্ট করেন, কারো কাছ থেকে শিখেন, কিন্তু লাল মার্কেটে আপনার কাজ হচ্ছে হীরা মুক্তা কালেক্ট করা, আর সবুজ মার্কেটে সেল করে লাভ নেওয়া। এই বাস্তবটা বোঝার চেষ্টা করেন। সবাই সবুজ মার্কেটে দৌড়ায়, আপনি উল্টা দৌড়াতে হবে। সবাই সবুজ মার্কেটে কিনে লাল মার্কেটে বসে থাকে, বাই সেল করার কিছু নেই, কিন্তু আপনি লাল মার্কেটে আগে থেকে কিনবেন, এবং সবুজ মার্কেটে এখন যেহেতু মার্কেট ঘুরার চান্স, ওই জায়গায় পারফেক্ট স্টক কিনবেন, এবং সবুজ যখন মার্কেট সবাই বলবে, যখন সূচক 6,000 যাবে এবং সবাই বলবে সূচক 8,000 যাবে, 10,000 যাবে, তখন আপনি সেল দিয়ে বের হয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।